গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে কেপিএসআই এবং সার্জেন্টের যে এক্সামটা আসতে চলেছে তার জন্য জিকেজিএস এর ওপর থেকে আজকে 3 নাম্বার ক্লাস করানো হচ্ছে। এর আগে অলরেডি কিন্তু জিকেজিএস এর ওপর থেকে দুটো সাজেশন টাইপের ক্লাস করানো হয়ে গেছে। আজকেও কিন্তু থাকছে তোমাদের এটা সাজেশন টাইপের ক্লাস। তাই প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। আগের ক্লাস যদি না করে থাকো, ওপরে আই বাটনে দেখবে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাস দুটো হয়ে গেছে সেগুলো তোমরা পরপর দেখে নিতে পারবে। আর প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, তাহলে কিন্তু তোমাদের এই যে এক্সামটা আসতে চলেছে সেই এক্সামের জন্য কিন্তু বেনিফিট হবে। অর্থাৎ এই ক্লাসগুলো থেকেই তোমরা প্রায় 50 থেকে 60% কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। তো শুরু করছি আজকে তোমাদের কলকাতা পুলিশ স্পেশাল জিকেজিএস এর ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, ধর্ম নিরপেক্ষ এই যে ধারণাটা ভারতের সংবিধানের মুখপাত্রে গৃহীত হয় কততম সংশোধনীর মাধ্যমে? 42তম, 44তম, প্রথম সংশোধনী না 23তম সংশোধনী? তো ধর্ম নিরপেক্ষ এই যে ধারণাটা এটা অ্যাড হয় 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 42তম সংশোধনীর মাধ্যমে। এই যে 42তম সংশোধনী, 42তম অ্যামেন্ডমেন্ট, এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1976 সালে। আচ্ছা, এখান থেকে এই 42তম সংশোধনী বা বাকি যে অপশানগুলো আছে সেগুলোর ওপরে কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। যেগুলো রিলেট করাবো সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এইগুলো তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না। আর শুধুমাত্র পিডিএফ আকারে যেগুলো ডাউনলোড করতে পারবে সেগুলো হলো কোশ্চেন আর তার অপশান অ্যান্ড অ্যান্সার। এইগুলো তোমরা শুধুমাত্র পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কোথা থেকে? নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @দ্য লার্নিং এক্সপার্ট SD, এই টেলিগ্রাম লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে, অথবা এই ক্লাসের ডিসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া আছে। সেখান থেকে তোমরা ক্লিক করলে সেই টেলিগ্রাম লিঙ্কের ওপরে সরাসরি পৌঁছে যাবে টেলিগ্রাম গ্রুপে। সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের টেলিগ্রাম তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। তো এই 42তম সংশোধনী বা 42তম অ্যামেন্ডমেন্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যামেন্ডমেন্ট। এই অ্যামেন্ডমেন্টে কিন্তু অনেক কিছু জিনিস সংশোধন হয়েছিল, অনেক কিছু জিনিস কিন্তু অ্যাড হয়েছিল। কী কী জিনিস অ্যাড হয়েছিল সেগুলো কিন্তু প্রত্যেকটা ফ্যাক্ট তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে বহুবার এক্সামে কোশ্চেন এসছে। তো এখানে যেমন কোশ্চেনটা ছিল ধর্ম নিরপেক্ষতা, তো ধর্ম নিরপেক্ষতায় এটা অ্যাড হয়েছে কততম সংশোধনীতে? 42তম সংশোধনীতে। তো কি অ্যাড হয়েছে? ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা অ্যাড হয়েছে। এছাড়া আরো দুটো ওয়ার্ড অ্যাড হয়েছে। কি কি? একটা হলো সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক, আর একটা হলো অখণ্ডতা। এই তিনটে শব্দ কোথায় অ্যাড হয়েছে? এই তিনটে শব্দ অ্যাড হয়েছে আমাদের যে প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনাতে অ্যাড হয়েছে। কবে অ্যাড হয়েছে? 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে। ধর্মনিরপেক্ষতাকে ইংলিশে বলা হয় সেকুলার, সমাজতান্ত্রিককে ইংলিশে বলা হয় সোশ্যালিস্ট, আর অখণ্ডতাকে ইংলিশে বলা হয় কি? ইন্টিগ্রিটি। এখানে প্রস্তাবনার প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে আরও আর একটা ফ্যাক্ট রিলেট করিয়ে দিই। প্রস্তাবনাকে ইংলিশে কি বলা হয়? বলা হয় প্রিয়াম্বেল। এই যে আমাদের প্রস্তাবনা বা প্রিয়াম্বেল, এই প্রিয়াম্বেলের এখান থেকে দুটো কোশ্চেন দেবে যে প্রিয়াম্বেলটা নেওয়া হয়েছে কোন সংবিধান থেকে? তো প্রিয়াম্বেল নেওয়া হয়েছে USA অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে। আর যদি কোশ্চেন দেয় যে প্রিয়াম্বেলের ভাষা অর্থাৎ প্রিয়াম্বেলের যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটাকে নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? তো এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন দেবে যে প্রস্তাবনা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে, তখন বলবে আমেরিকার সংবিধান থেকে। আর প্রস্তাবনার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষাটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? তো সেটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। তো 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে আমাদের প্রস্তাবনাতে এই তিনটে শব্দ ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিক এবং অখণ্ডতা, তিনটে শব্দ কিন্তু অ্যাড হয়েছে। এছাড়া এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 42তম সংশোধনীর মাধ্যমে আমাদের 7th শিডিউলে অর্থাৎ 7ম তফসিলিতে এডুকেশন, এডুকেশন, বন অর্থাৎ ফরেস্ট, এছাড়া প্রোটেকশন অফ অ্যানিম্যাল, প্রোটেকশন অফ অ্যানিম্যালস, এই জিনিসগুলো
আগে ছিল কোন লিস্টে? আগে ছিল স্টেট লিস্টের অন্তর্গত। তো স্টেট লিস্ট থেকে এইগুলো চলে এসছে কোন লিস্টে? স্টেট লিস্ট থেকে এগুলো চলে এসছে কনকারেন্ট লিস্টে। এছাড়া এই 42তম সংশোধনীতে আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস আছে, কি ফান্ডামেন্টাল ডিউটি, একে বাংলাতে কি বলা হয়? বাংলাতে বলা হয় মৌলিক কর্তব্য। তো আমাদের মৌলিক কর্তব্য কটা আছে? বর্তমানে 11টা মৌলিক কর্তব্য আছে, কিন্তু এই 42তম সংশোধনীর মাধ্যমে 1976 সালে 10টা মৌলিক কর্তব্য, প্রথম যে 10টা মৌলিক কর্তব্য আছে সেই প্রথম 10টা মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে কি হয়? আমাদের সংবিধানে যুক্ত হয়। এবং এই 10টা মৌলিক কর্তব্য কোন আর্টিকেলে যুক্ত হয়েছে? এই 10টা মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে 51 নাম্বার আর্টিকেলে। এই 51 নাম্বার আর্টিকেলটা কত নাম্বার পার্টে আছে? এটা আছে পার্ট 4 এতে এই ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা আছে। কিন্তু যদি কোশ্চেন দেয় এখন বর্তমান ভারতে কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস আছে, তো বর্তমানে ভারতে সংবিধানে 11টা ফান্ডামেন্টাল ডিউটিস আছে, অর্থাৎ 11তম 11 নাম্বার যে ফান্ডামেন্টাল ডিউটিস, এটা কততম সংশোধনীতে অ্যাড হয়েছে? কোশ্চেন দিয়েছে, তো মাথায় রাখবে এটা 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 86তম সংশোধনীর মাধ্যমে এটা কিন্তু অ্যাড হয়েছে। 86তম সংশোধন কবে হয়েছিল? 86তম সংশোধন হয়েছিল 2002 সালে। তাহলে এখান থেকে দুটো ফ্যাক্ট করিয়ে দিলাম। ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে প্রথম 10টা ফান্ডামেন্টাল ডিউটিস 42তম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছিল। 7ম শিডিউলে এডুকেশন, ফরেস্ট, প্রোটেকশন অফ অ্যানিম্যাল, এগুলো স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে কনভার্ট করা হয়েছে। তারপর ভারতের প্রস্তাবনাতে ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, অখণ্ডতা 3টে শব্দ যুক্ত হয়েছে। এছাড়া ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি, এই ডিপিএসপিতে যে আর্টিকেলগুলো আছে, ডিপিএসপি কত আর্টিকেল থেকে কত আর্টিকেল বলা হয়? ডিপিএসপি হলো 36 থেকে 51 নাম্বার আর্টিকেল পর্যন্ত ডিপিএসপির অন্তর্গত। এবং ডিপিএসপি কোন পার্টের মধ্যে আসে? ডিপিএসপি আসে পার্ট 4 মধ্যে। তো এই ডিপিএসপির মধ্যে যে আর্টিকেলগুলো আছে, 39 নাম্বার আর্টিকেল, 39 এ নাম্বার আর্টিকেল, তারপর 43 নাম্বার আর্টিকেল, 48 নাম্বার আর্টিকেল, এই আর্টিকেলগুলোকে সংশোধন করা হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে? 42তম সংশোধনীর মাধ্যমে। এই কারণে মাথায় রাখবে এই 42তম সংশোধনীতে এত কিছু জিনিস হওয়ার জন্য 42তম সংশোধনীকে কি বলা হয়? বলা হয় মিনি কনস্টিটিউশন। তো তোমাদের কোশ্চেন দেবে কোন অ্যামেন্ডমেন্টকে মিনি কনস্টিটিউশন বলা হয়? 42তম সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়। কেন বলা হয়? সমস্ত কারণ বলে দিলাম। এখান থেকে ছোট ছোট কোশ্চেন তোমাদের দেবে যে 7ম শিডিউলে কিসের কথা বলা আছে? তো বলা আছে স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, তারপরে ইউনিয়ন লিস্ট, অবশিষ্ট লিস্টের কথা। ফান্ডামেন্টাল ডিউটি সর্বপ্রথম কোন সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে যুক্ত হয়েছে? তো অ্যান্সার হবে 42তম সংশোধনীর মাধ্যমে। এখানে বাকি যে কোশ্চেনগুলো আছে এখান থেকে একটা কোশ্চেন দেবে, যেমন এখানে প্রথম সংশোধনী আছে, তো কোশ্চেন দেবে যে ভারতের সংবিধানের প্রথম সংশোধন কত সালে হয়েছিল? তো ভারতের সংবিধানের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল কত সালে? 1951 সালেই কিন্তু ভারতের সংবিধানের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়, প্রথম সংশোধন হয়। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট আছে 44তম সংশোধন। এখানে দেখো নিচে লিখছি, ছোটভাবে দেখে নাও। 44তম সংশোধনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি? এই 44তম সংশোধনীতে সম্পত্তির অধিকার, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখবে যে সম্পত্তির অধিকারকে ফান্ডামেন্টাল রাইট থেকে, অর্থাৎ মৌলিক অধিকার থেকে তাকে লিগ্যাল রাইটস, এল আর লিখলাম, শর্টে লিখলাম লিগ্যাল রাইটস, অর্থাৎ কানুনি অধিকারে নিয়ে যাওয়া হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে? 44তম সংশোধনীর মাধ্যমে। 44তম সংশোধনী কবে হয়েছিল? 44তম সংশোধনী হয়েছিল 1978 সালে। তো 1978 সালে এই ফান্ডামেন্টাল রাইটে সম্পত্তির অধিকার কততম আর্টিকেলে ছিল? আর্টিকেল 19-এ ছিল। আর্টিকেল 19 থেকে তাকে কানুনি অধিকার অর্থাৎ লিগ্যাল রাইটে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ কততম আর্টিকেলে চলে গিয়েছে? সেটা চলে গিয়েছে আর্টিকেল নাম্বার 300 নাম্বার ধারাতে। কোথায় চলে গিয়েছে? আর্টিকেল নাম্বার 300 নাম্বার ধারাতে। তো যে ফ্যাক্টগুলো এখান থেকে বলে দিলাম,
সেগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। প্রত্যেকটা যে ফ্যাক্ট আলোচনা করলাম প্রত্যেকটা ফ্যাক্ট থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। চলে আসো পরের কোশ্চেন, সামাজিক ন্যায়ের ধারণাটা একটা অভিন্ন অংশ। অপশান এ সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে, সংবিধানের মুখপাত্রর মধ্যে, প্রস্তাবনা সংবিধানের 12 নম্বর ধারার মধ্যে, না সংবিধানের ধর্মের অধিকারের মধ্যে। তো সামাজিক ন্যায়ের যে ধারণাটা এটা একটি অভিন্ন অংশ, এটা কোথায়? এটা হলো সংবিধানের মুখপাত্রের মধ্যে, অর্থাৎ প্রস্তাবনার কথা এখানে কিন্তু বলা হয়েছে। অপশান বি এর কিন্তু সঠিক অ্যান্সার। তো প্রস্তাবনার প্রসঙ্গ যেহেতু আসলো, প্রস্তাবনার তে 3টে শব্দ অ্যাড হয়েছে, ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিক অখণ্ডতা, এক্ষুনি বলে দিলাম কততম অ্যামেন্ডমেন্টে, 42তম অ্যামেন্ডমেন্টে। তো এখানে প্রস্তাবনা থেকে আরও আর একটা ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। এই যে প্রস্তাবনা এর সৃষ্টিটা কিভাবে হয়েছে, তো তোমরা প্রত্যেকেই জানো যে গণপরিষদের ফার্স্ট মিটিং হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে, যেখানে ফার্স্টে একজন অস্থায়ী চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছিল। সবথেকে বয়স যার বেশি সেই অনুযায়ী কাকে নিযুক্ত করা হয়েছিল? সচ্চিদানন্দ সিনহাকে কিন্তু নিযুক্ত করা হয়েছিল। এরপর 11 ডিসেম্বরের যে বৈঠক বসেছিল গণপরিষদ 1946, অর্থাৎ ঠিক দুদিন পর, সেই বৈঠকে সর্বপ্রথম গণপরিষদের স্থায়ী পার্মানেন্ট সভাপতি নির্বাচিত হয়। তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এর পরবর্তী যে সভাগুলো, পরবর্তী সভার মধ্যে 13 ডিসেম্বর 1946 এই সভাতে পণ্ডিত জওহরলাল নেহেরু, JL নেহেরু, একটা প্রস্তাব তিনি জারি করেন। সেই প্রস্তাবের নাম কি? প্রস্তাবের নাম হলো উদ্দেশ্য প্রস্তাব। এই উদ্দেশ্য প্রস্তাবে, আচ্ছা এখানে তার আগে একটা কথা বলি যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে ভুল করে, যে গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি, গণপরিষদের প্রথম সভাপতি, সেকেন্ড হলো গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি, আর তৃতীয় হলো খসড়া কমিটির প্রধান কে ছিলেন? এই 3টে কোশ্চেন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। তো গণপরিষদের প্রথম সভাপতি এক্ষুনি বললাম সচ্চিদানন্দ সিনহা, যিনি 9 ডিসেম্বর 1946 সালে যে গণপরিষদের প্রথম বৈঠক হয়েছিল সেই প্রথম বৈঠকে সভাপতিত্ব করেছিলেন। এর ঠিক দুদিন পরে ইলেকশন হয়। এই গণপরিষদের মধ্যে ইলেকশনের ফলে স্থায়ী অর্থাৎ পার্মানেন্ট সভাপতি হিসেবে নির্বাচন হন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমি এখানে শর্টে নাম লিখছি, তোমরা ফুল ফর্মে খাতায় নোট ডাউন করবে। এরপর এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটা ভুল করে, যে খসড়া কমিটির প্রধান কে ছিলেন? ফার্স্ট অপশানে থাকবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ডক্টর রাজেন্দ্র প্রসাদ মেরে চলে আসে এবং অ্যান্সার হয়ে যায় ভুল। খসড়া কমিটির হেড ছিলেন কে? খসড়া কমিটির হেড ছিলেন BR আম্বেদকর। BR আম্বেদকর ছিলেন খসড়া কমিটির প্রধান। খসড়া কমিটির সভাপতি ছিলেন কে? ডক্টর BR আম্বেদকর। তো এখানে চলে আসো, যেটা আলোচনা করছিলাম যে এই 13 ডিসেম্বর 1946 সালে যে বৈঠক বসেছিল সেই বৈঠকে পণ্ডিত জওহরলাল নেহেরু একটা উদ্দেশ্য জারি করে। সেটা হলো উদ্দেশ্য প্রস্তাব। তো এই উদ্দেশ্য প্রস্তাবে যে প্রস্তাবগুলো আনা হয়েছিল সেই টাইমে যখন পলিটি পড়াবো বা পলিটির ক্লাসে কিন্তু তোমাদের ডিটেলসে পড়িয়েছি, তো এখানে ছোটোভাবে বলছি। এই উদ্দেশ্য প্রস্তাবের যখন আনা হয়েছিল তখন ডক্টর BR আম্বেদকর এই উদ্দেশ্য প্রস্তাবটাকে তিনি মান্যতা দেননি, তিনি খারিজ করে দেন। এই 13 ডিসেম্বর 1946 সালে জওহরলাল নেহেরু নিয়ে আসা উদ্দেশ্য প্রস্তাবকে কেন খারিজ করেন? কারণ তখন মুসলিম লীগের সদস্যরা এই যে গণপরিষদের যে সভা বসেছিল সেই সভাতে তারা যোগদান করেননি। তো সেই অনুযায়ী সেই পরিপ্রেক্ষিতে BR আম্বেদকর জওহরলাল নেহেরু নিয়ে আসা উদ্দেশ্য প্রস্তাবকে খারিজ করেন। কিন্তু 1 মাস পরে, অর্থাৎ ডেটটা এখানে তোমরা নোট ডাউন করো, 22 জানুয়ারি 1947, ঠিক 1 মাস পরে এই উদ্দেশ্য প্রস্তাবটাকে BR আম্বেদকর আবার কিন্তু তাকে মান্যতা দিয়ে দেয় এবং এই উদ্দেশ্য প্রস্তাবটাই
বর্তমানে প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনা নামে পরিচিত। তাহলে এই উদ্দেশ্য প্রস্তাব কবে আনা হয়েছিল? আনা হয়েছিল 13 ডিসেম্বর 1946 সালে। তো এই ফ্যাক্টটা মাথায় রাখবে, এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দিতে পারে। চলে আসো পরের কোশ্চেন। সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে কোন কেসে? অজয় হাসিয়া কেস, আর ডি শেট্টি কেস, কেশবানন্দ ভারতী না ভালসামা কেস? তো সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার এই যে মতবাদটা প্রকাশ করেছিলেন কেশবানন্দ ভারতী কেসে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কেশবানন্দ ভারতী কেরালার একটা মন্দিরের কিন্তু তিনি পুরোহিত ছিলেন। সেখানে সেই মন্দির রিলেটেড সরকার এবং সেই কেশবানন্দ ভারতীর মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। তিনি কিন্তু ফান্ডামেন্টাল রাইট যে আছে 24 নাম্বার, 25 নাম্বার এবং 29 নাম্বার, সেই ফান্ডামেন্টাল রাইটের এগেনস্টে তিনি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেন এবং পরবর্তীতে কেশবানন্দ কিন্তু সেই কেস জিতে যান। তো সেই কেসে কোন মতবাদ করা হয়েছে? বেসিক স্ট্রাকচারের মতবাদ কিন্তু করা হয়েছে। তো চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, তোমাদের প্রতিটা ক্লাসেই কিন্তু ইনফরমেশনটা দেওয়া হয়। মাথায় রাখবে তোমাদের এই চ্যানেলে যে সমস্ত এক্সামের নামগুলো এখানে দেখতে পাচ্ছ, প্রতিটা এক্সামের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। ক্লাস যদি তোমরা লাইভ অ্যাটেন্ড না করতে পারো, থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, এবং রেকর্ডেড ফরম্যাটে যে ক্লাসগুলো থাকছে সেটা তোমরা পরবর্তীতে তোমাদের টাইম মতো কিন্তু দেখে নিতে পারবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে এক্সামের নামগুলো এখানে প্রোভাইড করা আছে, যার মধ্যে ফার্স্ট লাইনে আছে পিএসসি এর কন্ডাক্ট করা এক্সাম, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন যে এক্সামগুলো কন্ডাক্ট করে, ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, তো এগুলোর উপর বেস করে আমাদের ফার্স্ট ব্যাচ। সেকেন্ড ব্যাচ হলো মূলত পুলিশের ব্যাচ, যেখানে তোমরা জেল পুলিশ, কেপিএসআই সার্জেন্ট বা ডাব্লিউবির পরীক্ষাগুলো দেখতে পাচ্ছ। এছাড়া থার্ড ব্যাচ মূলত এসএসসি অর্থাৎ সেন্ট্রালে স্টাফ সিলেকশন কমিশন যেগুলো কন্ডাক্ট করায়, জিডি কনস্টেবল, সিজিএল, সিএসএসএল, এমটিএস, তো এই সমস্ত এক্সামের উপর বেস করে আমাদের থার্ড ব্যাচ ক্রিয়েট করা আছে। তো টোটাল আমাদের 3টে ব্যাচ ক্রিয়েট করা আছে। এই ব্যাচে যদি অ্যাড হতে চাও, কারণ ব্যাচেই কিন্তু সমস্ত রকম ইনফরমেশন প্রোভাইড করা হয়, কখন কোন ক্লাস হবে, কোন দিন কোন ক্লাস হবে, কোন টাইমে কোন ক্লাস হবে, বা এক্সট্রা কোনো ইনফরমেশন থাকলে সব কিছু কিন্তু ব্যাচে প্রোভাইড করা হয়। তো এই ব্যাচে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। মাথায় রাখবে, তোমাদের ব্যাচে অ্যাড হওয়ার জন্য বা ক্লাস করার জন্য কোনো রকম ফিস লাগবে না, সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু ক্লাস হবে। এছাড়া এখানে আরও আরেকটি ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা করছো, চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমাদের সমস্ত এক্সামের জন্য আলাদা আলাদাভাবে জিকে জিএস এর ক্লাস, জিকে জিএস এর মধ্যে তোমরা জানো আছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্সের 3টে সাবজেক্ট আছে, তোমাদের স্ট্যাটিক, জিকে জিএস। এর পাশাপাশি রেগুলার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, রিজনিংয়ের ক্লাস, ইংলিশের ক্লাস, এই ক্লাসগুলো কিন্তু তোমাদের চলছে অলরেডি এই চ্যানেলে, অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই চ্যানেলে। আর তোমাদের ম্যাথের ক্লাস করার জন্য, প্রতিটা এক্সামের জন্যই কিন্তু ম্যাথের ক্লাস করার জন্য অলরেডি আমাদের একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে। চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে অলরেডি ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে, তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করো। আর তোমরা নির্দিষ্ট ব্যাচে অ্যাড হতে চাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, সেই নম্বরে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। তো চলে আসো পরের কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন। ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত আছে? অ্যান্টি ডিফেকশন ল বাংলাতে একে কি বলা হয়? বাংলাতে একে বলা হয় দল বিরোধী নীতি। ভোটে জেতার পরে অনেক নেতা মন্ত্রী দল ছেড়ে অন্য দলে চলে যান না, সেইটার কথাই এখানে বলা হয়েছে যে দল বিরোধী নীতি অর্থাৎ অ্যান্টি ডিফেকশন আইন, এটা কোন তফসিলে কততম শিডিউলে বর্ণিত আছে? তো এটা বর্ণিত আছে 10th শিডিউল, 10ম শিডিউলে এটা কিন্তু বর্ণিত আছে। আমাদের টোটাল শিডিউলের সংখ্যা কটা ভারতের সংবিধানে? ভারতের সংবিধানের টোটাল শিডিউলের সংখ্যা হলো 12টা। তো 12টা শিডিউলে কোন শিডিউলে কি কি আছে সেগুলো কিন্তু অলরেডি তোমাদের পলিটি ক্লাসে পড়িয়েছি, বা সামনে অন্য যে ক্লাসগুলো আনবো সেই ক্লাসের মধ্যে তোমাদের কিন্তু বাকি শিডিউলগুলো আলোচনা করে দেবো। তবে 4টে শিডিউল আমি এখান থেকে আলোচনা করে দিচ্ছি, 10মটা তো কোশ্চেনেই আছে, তোমরা বুঝতে পেরেছো। তো 9ম শিডিউলে দেখো কি আছে। তো 9ম শিডিউলে আছে কি? 9ম শিডিউলে আছে ল্যান্ডস রিফর্মসের কথা, ল্যান্ড
রিফর্মস। ল্যান্ড রিফর্মস মানে ভূমি সংস্কারের কথা বলা আছে নবম তফসিলে। অষ্টম তফসিলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার কিন্তু অষ্টম তফসিল থেকে এক্সামে কোশ্চেন দিয়েছে। অষ্টম তফসিলে কি বলা আছে? অষ্টম তফসিলে বলা আছে ভাষার কথা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের কথা। তো ভারতের সংবিধানে যখন লাগু হয়েছিল, ভারতের সংবিধান লাগু হয়েছে কবে? ভারতের সংবিধান লাগু হয়েছে 26 জানুয়ারি 1950 সালে। কিন্তু ভারতের সংবিধান কবে গৃহীত হয়, কবে রেডি হয়ে যায়? তো সেটা গৃহীত হয় 26 নভেম্বর 1949 সালে। তো এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। যদি কোশ্চেন দেয় ভারতের সংবিধান কবে গৃহীত হয়, কবে রেডি হয়, তো অ্যান্সার হবে 26 নভেম্বর 1949 সালে। আর কবে এটা ইমপ্লিমেন্ট হয়, কবে এটা চালু হয়? এটা চালু হয় 26 জানুয়ারি 1950 সালে। তো যাই হোক, 26 জানুয়ারি 1950 সালে যখন ভারতের সংবিধান আর চালু হয়েছিল, সেই টাইমে ভারতের সংবিধানে ল্যাঙ্গুয়েজের সংখ্যা অর্থাৎ ভাষার সংখ্যা কটা ছিল? ভাষার সংখ্যা ছিল 14টা। এই 14টা ল্যাঙ্গুয়েজ ধীরে ধীরে কিছু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু ল্যাঙ্গুয়েজ বেড়েছে। ল্যাঙ্গুয়েজ বেড়ে এখন ভারতে টোটাল ল্যাঙ্গুয়েজের সংখ্যা কটা? এখন ভারতে টোটাল ল্যাঙ্গুয়েজের সংখ্যা হলো 22টা। তাহলে কটা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে? 8খানা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে। তো কবে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোন ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে, তাই আমি এখান থেকে আলোচনা করে দিচ্ছি। তো ফার্স্ট যে ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়েছে, অর্থাৎ 15তম যে ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়েছে, সেটা কি? সেটা হলো সিন্ধি। সিন্ধি ভাষা কিন্তু অ্যাড হয়েছে সর্বপ্রথম এই সংবিধানের পরে সংশোধনীতে। তো কততম সংশোধনীর মাধ্যমে সিন্ধি ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়েছে? 21তম, 21st অ্যামেন্ডমেন্ট। 21st অ্যামেন্ডমেন্ট অর্থাৎ 21st সংশোধনী কবে হয়েছিল? 1967 সালে। তার মাধ্যমে সিন্ধি ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে। এরপর 3টে ভাষা একসাথে অ্যাড হয়েছে। সেটা মনে রাখার জন্য এর আগেও যে ক্লাসগুলো করিয়েছি সেখানে শর্টকাট ট্রিক বলেছিলাম। কি মনে রাখতে? নামাক। আমরা হোয়াটসঅ্যাপে বা এমনি মেসেজ করার সময় আমরা লিখি না শর্ট ফর্মে, যে হোয়াটসঅ্যাপকে ডাব্লুপি লিখি, এরকম শর্ট ফর্মে লিখি। তো সেখান থেকেই NMK মানে নামাক, মানে নুন মনে রাখতে পারো। তো নামাক থেকে N ফর কি? N ফর হলো নেপালি, M ফর হলো মণিপুরি, আর K ফর হলো কি? K ফর হলো কোঙ্কানি। তো এই 3টে ল্যাঙ্গুয়েজ কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হয়েছে? তো এই 3টে ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে 71তম, 71তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। কত সালে অ্যাড হয়েছে? এটা অ্যাড হয়েছে 1992 সালে। এরপর আরও 4টে ল্যাঙ্গুয়েজ অ্যাড হলো। তাহলে কটা ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড হয়ে গেছে? অলরেডি সিন্ধি একটা, আর এখান থেকে 3টে, মানে 4টে অ্যাড হয়ে গেছে, মানে 18টা হয়ে গেছে। বাকি যে 4টে, মানে 22টা হতে গেলে এখনও 4টে দরকার। সেই বাকি 4টে একসাথেই অ্যাড হয়েছে। তো সেটা মনে রাখার জন্য বলেছিলাম বডমাস রুল। ম্যাথে তোমরা পড়েছো নিশ্চয়ই, সরল বা যোগ বিয়োগ করার জন্য বডমাস রুল। সেখান থেকেই BDMS মানে বডমাস মাথায় রাখবে। বডমাস থেকে বি ফর কি? বি ফর বোডো, ডি ফর কি? ডি ফর ডুগরি, এম ফর কি? এম ফর মাইথালি, আর এস ফর কি? এস ফর সাঁওতালি। এই ল্যাঙ্গুয়েজগুলো কবে অ্যাড হয়? এগুলো অ্যাড হয় 92তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। 92তম অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল? 2002 সালে হয়েছিল। তো কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোন ল্যাঙ্গুয়েজগুলো যুক্ত হয়েছে, কত সালে যুক্ত হয়েছে, প্রত্যেকটা পয়েন্ট থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন থাকে। তো এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। আর শুধু নোট ডাউন না, রেগুলার বেসিসে কিন্তু রিভাইজ করবে। যদি মনে হয় যে ক্লাসটা আরও আরেকবার রিভিশন করা উচিত, তো ভিডিওটা রিমাইন্ড করে আরও আরেকবার দেখবে। এরপর এখানে দেখো, এই যে 22টা ল্যাঙ্গুয়েজের কথা বললাম, 22টা ল্যাঙ্গুয়েজ কি কি, এগুলো কিন্তু তোমাদের পরবর্তীতে যখন ভূগোলের ক্লাস বা পরবর্তীতে যখন তোমাদের ম্যাপের ক্লাস করাবো তখন কিন্তু আমি পুরোটাই মুখস্থ করাবো। তো এখানে দেখে নাও যে 22টা ল্যাঙ্গুয়েজ কি কি। তো শুরু করছি কাশ্মীর থেকে। তো কাশ্মীরি, সিন্ধি, এখানে পরপর তোমরা কাউন্ট করবে, দেখবে 22টা ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি এখানে পরপর বলছি। কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাঙালি, আসামি, ওড়িয়া। তারপর চলে আসো গুজরাটি, মারাঠি, কান্নাড়, তেলেগু, তামিল, মালায়ালাম, সংস্কৃত, উর্দু। সংস্কৃত উর্দুর পরে নেপালি, মণিপুরি, কোঙ্কানি, বোডো, ডুগরি, মাইথালি, সাঁওতালি। তাহলে যোগ করে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18
19, 20, 21, 22। তো 22টা ল্যাঙ্গুয়েজ কিন্তু বলে দিলাম। তোমরা ভিডিওটা যদি একটু স্লো মোশনে করে খাতায় নোট ডাউন করতে পারো, তো 22টা ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে যে কোন কোন 22টা ল্যাঙ্গুয়েজ আমাদের ভারতের সংবিধানে যুক্ত আছে। এরপর দেখো সপ্তম তফসিল। সপ্তম তফসিলে কিসের কথা বলা আছে? এখানে কিন্তু লিস্টের কথা বলা আছে। কি কি লিস্টের কথা বলা আছে? বলা আছে ইউনিয়ন লিস্ট, বলা আছে স্টেট লিস্ট, বলা আছে এর মধ্যে কনকারেন্ট লিস্ট, বলা আছে এর মধ্যে অবশিষ্ট সূচির কথাও এর মধ্যে কিন্তু বলা আছে, অবশিষ্ট লিস্টের কথাও বলা আছে। তাহলে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট এগুলো কোন তফসিলিতে বলা আছে? বলা আছে সপ্তম তফসিলিতে। চলে আসো পরের কোশ্চেনে। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? তো বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন CV আনন্দ বোস। এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন জগদীপ ধনখড়। তো জগদীপ ধনখড় এখন ভারতের ভাইস প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন। আনন্দীবেন প্যাটেল ইনি উত্তরপ্রদেশের এখন কিন্তু তিনি গভর্নর অর্থাৎ রাজ্যপাল। আর গণশীলাল ইনি আগে আর রাজ্যপাল ছিলেন, এখন তিনি কিন্তু বর্তমানে রিটায়ারে আছেন। চলে আসো পরের কোশ্চেনে। গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন কত সালে, বা কত সাল পর্যন্ত তিনি ভারতে ছিলেন? তো তিনি ছিলেন 336 থেকে 326 খ্রিস্ট 336 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। অপশান বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে আসো। জানার অধিকার ভারতের সংবিধানে সংরক্ষিত আছে কত নম্বর ধারায়? ধারা 14, 19-এর 1-এর সি নাম্বার, 20-র 1, 19-এর 1-এর এ নাম্বার ধারায়। তো জানার অধিকারকে ইংলিশে কি বলা হয়? বলা হয় রাইট টু ইনফরমেশন। রাইট টু ইনফরমেশন এটার অধিকার কোন আর্টিকেলে বলা আছে? তো বলা আছে 19-এর 1-এর এ নাম্বার আর্টিকেলে। অপশান নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে আমি কিছু ফান্ডামেন্টাল রাইটের কিছু পার্ট আমি এখান থেকে তোমাদের ডিসকাস করাবো। ফান্ডামেন্টাল রাইট এক্ষুনি বললাম কত আর্টিকেল থেকে কত আর্টিকেল। ফান্ডামেন্টাল রাইট হলো আর্টিকেল নাম্বার 12 থেকে আর্টিকেল নাম্বার 35 পর্যন্ত ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এটা কত নম্বর পার্টের অন্তর্গত? তো এটা হলো পার্ট 3 এর অন্তর্গত। আর এই ফান্ডামেন্টাল রাইটকে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটা আমেরিকার সংবিধান অর্থাৎ US এর সংবিধান থেকে নেওয়া হয়েছে। এই ফান্ডামেন্টাল রাইটের মধ্যে কিছু কিছু ভাগ আছে, তার মধ্যে আছে রাইট টু ইকুয়ালিটি, যেটা থেকে ম্যাক্সিমাম টাইপ তোমরা দেখবে ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখবে যে এর মধ্যে থেকে কোশ্চেন দিয়েছে। তো এই রাইট টু ইকুয়ালিটির মধ্যে কোন কোন আর্টিকেল আসে? রাইট টু ইকুয়ালিটির মধ্যে আসে আর্টিকেল নাম্বার 14 থেকে আর্টিকেল নাম্বার 18, এই 5টা আর্টিকেল রাইট টু ইকুয়ালিটি মানে সমানতার অধিকার এর মধ্যে চলে আসে। তো এর মধ্যে এই 14, 15, 16, 17, 18 এই আর্টিকেলগুলোতে কোনটাতে কি বলা আছে সেগুলো আমি এখানে ছোট করে ডিসকাস করে দিচ্ছি, কারণ এখান থেকে তোমরা অবশ্যই একটা কোশ্চেন পাবে। তো আর্টিকেল নাম্বার 14-তে কি বলা আছে? আর্টিকেল নাম্বার 14-তে বলা আছে আইনের চোখে সবাই সমান। আইনের চোখে সবাই সমান, এটা বলা আছে কত নম্বর আর্টিকেলে? বলা আছে 14 নম্বর আর্টিকেলে। আর্টিকেল নাম্বার 15-তে কি বলা আছে? আর্টিকেল নাম্বার 15-তে 5টা বিষয় কি কি? জাতি, ধর্ম, বংশ, লিঙ্গ অর্থাৎ জেন্ডার, আর হলো জন্মস্থান এর ভিত্তিতে সবাই সমান। এর ভিত্তিতে সবাই হলো সমান। কাউকে কিন্তু জাতি, ধর্ম, বংশ, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে তাকে আলাদা করা যাবে না, আলাদা শ্রেণীতে রাখা যাবে না, সবাই সমান। এটা বলা আছে আর্টিকেল নাম্বার 15-এ। আর্টিকেল নাম্বার 16-তে কি বলা আছে? আর্টিকেল নাম্বার 16-তে বলা আছে চাকরি। আমরা চাকরির জন্যই প্রিপারেশন নিচ্ছি, তো এই চাকরির নিয়োগে সবাই সমান। চাকরির নিয়োগে সবাই সমান,
এটা বলা আছে কত নম্বর আর্টিকেলে? এটা বলা আছে 16 নম্বর আর্টিকেলে। আর্টিকেল নাম্বার 17 এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, বহুবার এখান থেকে কোশ্চেন দিয়েছে। কি দিয়েছে? আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি, আনটাচেবিলিটিকে বাংলাতে কি বলা হয়? অস্পৃশ্যতা। অস্পৃশ্যতা দূরীকরণ, এই অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে কত নম্বর আর্টিকেলে? বলা হয়েছে 17 নম্বর আর্টিকেলে। আরেকটা হলো 18 নম্বর আর্টিকেল, এটাও কিন্তু অনেকবার তোমাদের এক্সামে দিয়েছে। 18 নম্বর আর্টিকেলে কি বলা আছে? 18 নম্বর আর্টিকেলে বলা আছে মিলিটারি অর্থাৎ আর্মিরা যে উপাধিগুলো দেয়, মিলিটারি উপাধি এবং একাডেমিক যে উপাধি, একাডেমিক উপাধি বলতে যে দেখবে অনেক স্কুলে বা কলেজে টিচারদের নামের আগে ডক্টর লাগানো থাকে, প্রফেসর লাগানো থাকে। তো এই সমস্ত উপাধিগুলো বাদ দিয়ে বাকি যে উপাধিগুলো আছে সেই বাকি উপাধি নামের আগের কিন্তু লাগানো যাবে না। অর্থাৎ রাজাধিরাজ বা হচ্ছে অমুক বাদশাহ অমুক, এই সমস্ত জিনিস কিন্তু লাগানো যাবে না। তো এটা বলা আছে কত নম্বর আর্টিকেলে? এটা বলা আছে 18 নম্বর আর্টিকেলে। এছাড়া এখানে ফান্ডামেন্টাল রাইটের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে আরেকটা ফ্যাক্ট তোমাদের ডিসকাস করিয়ে দিই। এখান থেকে কোশ্চেন দিয়েছিল রিসেন্ট একটা এক্সামে, যে এই ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক আমাদের যে অধিকার, এই মৌলিক অধিকারকে কে স্থগিত রাখতে পারে, কে টেম্পোরারি তাকে স্টপ রাখতে পারে? তো টেম্পোরারি এটাকে বন্ধ রাখতে পারে, স্টপ রাখতে পারে কে? আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন, প্রেসিডেন্ট, তিনি কিন্তু এই টেম্পোরারি এই ফান্ডামেন্টাল রাইটকে স্টপ রাখতে পারেন যখন ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি হোক বা স্টেট ইমার্জেন্সি হোক, এই ইমার্জেন্সিগুলো লাগু হবে। আবার টেম্পোরারি কিছু দিনের পরে আবার সেই ফান্ডামেন্টাল রাইট কিন্তু জনগণ ফিরে পাবে। এবার সেকেন্ড এখান থেকে কোশ্চেন দিয়েছিল যে আরেকটা কোশ্চেন, যে এই ফান্ডামেন্টাল রাইটকে টোটালি অ্যাবলিশ করে দিতে পারে কে? তো এই ফান্ডামেন্টাল রাইটকে টোটালি অ্যাবলিশ বা টোটালি ক্লোজ বন্ধ করে দিতে পারে কে? বন্ধ করে দিতে পারে পার্লামেন্ট। পার্লামেন্ট কিন্তু টোটালি এই ফান্ডামেন্টাল রাইটকে টোটালি ক্লোজ করে দিতে পারে, অর্থাৎ বন্ধ করে দিতে পারে। আগে তিনটে জিনিস বলে নিই, তারপর এদের মধ্যে পার্থক্য বোঝাচ্ছি। আর এই ফান্ডামেন্টাল রাইটকে রক্ষা করতে পারে কে? রক্ষককে রক্ষা করতে পারে দুজন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, এরা কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটের রক্ষক। এবার এই তিনটের মধ্যে ডিফারেন্সটা বুঝে নাও। স্থগিত বলতে টেম্পোরারি তাকে স্টপ করে রাখতে পারে কে? টেম্পোরারি স্টপ করে রাখতে পারে যখন ন্যাশনাল ইমার্জেন্সি লাগবে বা যখন স্টেট ইমার্জেন্সি লাগবে, তখন টেম্পোরারি স্টপ করে রাখতে পারে রাষ্ট্রের প্রেসিডেন্ট অর্থাৎ ভারতের প্রেসিডেন্ট, সেটাকে টেম্পোরারি স্টপ করে রাখতে পারে। টোটালি ক্লোজ করে দিতে পারে কে? টোটালি ক্লোজ করে দিতে পারে সংশোধন, অর্থাৎ সেই ফান্ডামেন্টাল যে রাইটটা আছে সেটা আর্টিকেল থেকে টোটালি তুলে দিতে পারে। যেমন একটুখানি আগে ফার্স্ট কোশ্চেনেই তোমাদের পড়ালাম যে সম্পত্তির অধিকার আগে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ছিল, সেটাকে তুলে এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে? কানুনি অধিকার অর্থাৎ লিগ্যাল রাইটে। তাহলে টোটাল ক্লোজ করে দিয়েছে ফান্ডামেন্টাল রাইটকে, মানে সম্পত্তির অধিকারকে। তো সেটা কে করেছে? সেটা করেছে পার্লামেন্ট। তাহলে পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটকে টোটালি বন্ধ করে দিতে পারে। আর এই ফান্ডামেন্টাল রাইট যাতে আমাদের অন্য কেউ আমাদের ফান্ডামেন্টাল রাইটের ওপরে হস্তক্ষেপ না করতে পারে, সেটাকে রক্ষা করে কে? সেটাকে প্রোটেকশন দেয় কে? সেটাকে প্রোটেকশন দেয় সুপ্রিম কোর্ট এবং সেটাকে প্রোটেকশন দেয় হাইকোর্ট। তো এই কোশ্চেনগুলো অবশ্যই এখান থেকে মাথায় রাখবে, অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করবে। পরের কোশ্চেনে চলে আসো, ভারতের সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে কত নাম্বার ধারায়? তো এক্ষুনি বললাম এটা সংরক্ষিত আছে আর্টিকেল নাম্বার 15 3 নাম্বার ধারায়, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, রাষ্ট্রপতি নির্বাচন হবেন কিভাবে? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে ভুল করে। এখানে যদিও অপশান যেভাবে আছে একটু যদি পড়ে যাও তোমরা সঠিক অ্যান্সার করতে পারবে। তো রাষ্ট্রপতির নির্বাচন হয় কিসের দ্বারা? নির্বাচনীয় কলেজিয়াম দ্বারা। কিন্তু অনেক সময় অপশানে থাকে, কিভাবে অপশানে থাকবে যে রাষ্ট্রপতির নির্বাচন করে লোকসভা রাজ্যসভা, এটা অপশানে থাকবে লোকসভা রাজ্যসভা। রাষ্ট্রপতির নির্বাচন করে লোকসভা রাজ্যসভা এবং বিধানসভা। তো অ্যান্সার কি হবে? রাষ্ট্রপতি নির্বাচন করে লোকসভা রাজ্যসভা এবং বিধানসভা। তো লোকসভার
কে লোকসভার কি সবাই তারা রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, বা বিধানসভার সবাই কি রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? না। লোকসভার এবং রাজ্যসভার এবং বিধানসভার যারা নির্বাচিত মানে যারা নির্বাচন হয়ে এসছে, যারা ইলেক্টেড হয়ে এসছে, তারাই কিন্তু শুধুমাত্র রাষ্ট্রপতির যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে। নমিনেটেড অর্থাৎ মনোনীত কোনো প্রার্থী রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এছাড়া এখান থেকে মাথায় রাখবে, এখান থেকে একটা ডিপলি যদি কোশ্চেন দেয়, এখান থেকে কোশ্চেন দেবে রাষ্ট্রপতির নির্বাচনে কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ইউনিয়ন টেরিটরিটা অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ, ইউনিয়ন টেরিটরি অংশগ্রহণ করতে পারে। কোন কোন ইউনিয়ন টেরিটরি অংশগ্রহণ করতে পারে? মাত্র দুটো ইউনিয়ন টেরিটরি অংশগ্রহণ করতে পারে। কে? একটা হলো দিল্লি, আরেকটা হলো পন্ডিচেরি। দিল্লি অ্যান্ড পন্ডিচেরি, এই দুটো ইউনিয়ন টেরিটরি কিন্তু রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। চলে আসো পরের কোশ্চেন। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেকবার এক্সামে দিয়েছে। এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত ছিল? তো ভারতের র্যাঙ্ক ছিল 161তম। আর টপ র্যাঙ্কে মানে ফার্স্ট পজিশনে কে ছিল? ফার্স্ট র্যাঙ্কে ছিল নরওয়ে। আচ্ছা, নরওয়ের ক্যাপিটাল কি? নরওয়ের ক্যাপিটাল হলো ওসলো। ওসলো হলো নরওয়ের ক্যাপিটাল। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, এই যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সকে কোনো একটা সংস্থা নিশ্চয়ই জারি করে। তো কোন সংস্থা জারি করে? তো শর্টে মনে রাখতে বলেছিলাম RWB এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হলো রিপোর্টস উইদাউট বর্ডার। এই সংস্থা কিন্তু এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স এই রিপোর্টটা জারি করে। চলে আসো পরের কোশ্চেন। 28 মে 2017-তে কোন বিশ্ববিদ্যালয় গান্ধী এবং ভারতের স্বাধীনতাকে তার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে? তো 28 মে 2017-তে যে বিশ্ববিদ্যালয় গান্ধী এবং ভারতের স্বাধীনতাকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে সেটা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। পৃথিবীতে প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করে? কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এটা কিন্তু তোমাদের পড়িয়েছি। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটা অলরেডি পড়ানো হয়ে গেছে, সেই সেশনেই কিন্তু কোশ্চেনটা পড়ানো হয়েছে। এখন তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা চলছে সেটা চলছে জুলাই থেকে তোমাদের ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন, যার মধ্যে জুলাই কমপ্লিট হয়ে গেছে, আগস্ট মাস কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবং এই যে প্রিভিয়াস এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, এইখান থেকেই কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো পাবে। এবং তোমরা যদি প্রিভিয়াস আদার্স অন্য কোনো এক্সাম দিয়ে থাকো, বা এই KPSI এর এক্সামে যদি প্রিভিয়াস ইয়ার দেখে থাকো, সেখানে দেখবে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রায় 8 থেকে 9টা কোশ্চেন, বা বলতে পারো 10 থেকে 12টা কোশ্চেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো অবশ্যই করে নেবে যদি তোমরা ক্লাসগুলো না করে থাকো। তো এখানে অ্যান্সার কি হবে? পৃথিবীর কোন দেশ বেকারদের জন্য ফার্স্ট বেসিক ইনকাম ব্যবস্থা চালু করেছে? তো এটা চালু করেছে ফিনল্যান্ড। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে আসো। পলাশির যুদ্ধ বাঁধে যাদের মধ্যে তারা হলো কে? তো পলাশির যুদ্ধ বাঁধে রবার্ট ক্লাইভ এবং সিরাজ উদ্দৌলার মধ্যে। তো এখানে অ্যান্সার হবে অপশন বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। এখান থেকে কোশ্চেন দেবে, এই যে পলাশির যুদ্ধ কবে হয়েছে? তো পলাশির যুদ্ধ হয়েছে 1757 সালে, এটা আমরা সবাই জানি। কোশ্চেন হার্ড করার জন্য এখানে জানতে চাইবে পলাশির যুদ্ধ কোন তারিখে হয়েছিল? তো পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে 23 জুনে পলাশির যুদ্ধ কিন্তু হয়েছিল। কার মধ্যে? রবার্ট ক্লাইভ এবং সিরাজের মধ্যে। এবং এই যুদ্ধের ফলে মোটামুটি ধরতে পারো যে প্রায় 50 থেকে 60% ক্ষমতা কিন্তু ইংরেজদের হাতে চলে এসেছিল। অর্থাৎ বাংলার ওপরে যে তাদের দায়িত্বভার, বাংলার উপরে যে তাদের কর্তৃত্ব, সেটা কিন্তু তারা নিয়ে নিয়েছিল এই পলাশির যুদ্ধের মাধ্যমে। এরপর যখন 1764-তে বক্সারের যুদ্ধ হয়, সেই বক্সারের যুদ্ধের পর ইংরেজরা টোটাল ভারতের কন্ট্রোল কিন্তু তারা তাদের হাতে নিয়ে নেয়। চলে আসো পরের কোশ্চেন। কোন বছরে প্রথম মহিলা প্রধান প্রক্টর
নিযুক্ত করেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। তো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা প্রক্টর হিসেবে কাকে নিযুক্ত করেছিলেন তার নামটাও কিন্তু জানতে হবে। তার নাম হলো রোয়েনা সিং। এই রোয়েনা সিংকে প্রথম প্রক্টর হিসেবে বেনারস হিন্দু ইউনিভার্সিটি কত সালে তাকে অ্যাড করায়, তাকে যুক্ত করায় 2017 সালে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, সাম্প্রতিককালে কোন ব্যক্তি ভারতীয় চলচ্চিত্র এবং দূরদর্শন সংস্থায় চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন? তো তোমরা যদি জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স সেশন দেখো, তখন পর্যন্ত মানে সেই আগের 6 মাস পর্যন্ত কিন্তু শেখর কাপুর ছিলেন এই ভারতের চলচ্চিত্র এবং দূরদর্শন সংস্থার চেয়ারম্যান। কিন্তু এখন সেটা রিসেন্টলি চেঞ্জ হয়ে কে হয়েছে? সেপ্টেম্বরে রিসেন্টলি চেঞ্জ হয়েছে আর মাধবন। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবং এই যে চলচ্চিত্র এবং দূরদর্শন সংস্থার চেয়ারম্যান পদে আর মাধবন নিযুক্ত হয়েছেন, এটাকে ইংলিশে কি বলা হয়? বলা হয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন, FTII, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এই FTII এর কবে ইস্টাবলিশ হয়? এর ইস্টাবলিশ হয় 1960 সালে। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত পুনে, মহারাষ্ট্রে কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থিত। এখান থেকে তোমরা রিলেট করো যে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, এই যে এটা চালায় এই চলচ্চিত্র বা দূরদর্শন সংস্থাটাকে, তো এই ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার কে বর্তমানে? তো বর্তমানে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টারের নাম হলো অনুরাগ সিং ঠাকুর। চলে আসো পরের কোশ্চেন, ইউএন এর বর্তমান প্রেসিডেন্ট কে? ইউএন এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন। এই ইউনাইটেড নেশনের বর্তমান প্রেসিডেন্ট কে? বর্তমান প্রেসিডেন্ট বহুবার পড়িয়েছি, বর্তমান প্রেসিডেন্ট হলেন অ্যান্টোনিও গুটেরেস। তো এই ইউনাইটেড নেশনের এর ইস্টাবলিশ কবে হয়েছে? এর ইস্টাবলিশ হয় 24 অক্টোবর 1945 সালে এর ইস্টাবলিশ হয়। এবং 24 অক্টোবরে এর ইস্টাবলিশ হওয়ার জন্য এই 24 অক্টোবরের দিনটাকে ইউএন ডে হিসেবে পালন করা হয়, অর্থাৎ ইউনাইটেড নেশন ডে হিসেবে পালন করা হয়। ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আমেরিকাতে অবস্থিত। আমেরিকার কোথায় অবস্থিত? আমেরিকার নিউ ইয়র্কে এর হেডকোয়ার্টার অবস্থিত। এখানে ইউনাইটেড নেশন থেকে কিছু ফ্যাক্ট তোমাদের ডিসকাস করাচ্ছি। ইউনাইটেড নেশনের কটা বডি আছে? তো ইউনাইটেড নেশনের টোটাল 6টা বডি আছে। এই 6টা বডি কি কি? এখানে ভালোভাবে খেয়াল করো, শর্টে লিখছি। ইউনাইটেড নেশন ফুল ফর্ম বলে দিচ্ছি, ফুল ফর্ম কিন্তু খাতায় নোট ডাউন করতে পারো তোমরা। তো ইউনাইটেড নেশনের যে 6টা বডি আছে তার মধ্যে ফার্স্ট হলো ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। এছাড়া হলো ইউনাইটেড নেশন ইউএনএসসি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ইউএনইএসসি, ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ কাউন্সিল। তাহলে কটা হয়ে গেল? 1 2 3 4টে। 5 নাম্বার হলো ICJ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এবং 6 নম্বর হলো সেক্রেটারিয়েট। তাহলে ইউনাইটেড নেশনের যে 6টা বডি কি কি বললাম? ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ট্রাস্টিশিপ কাউন্সিল, ICJ অ্যান্ড সেক্রেটারিয়েট। এর মধ্যে এই ICJ অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত দ্য হেগে এর কিন্তু হেডকোয়ার্টার অবস্থিত। দ্য হেগ কোথায়? দ্য হেগ অবস্থিত নেদারল্যান্ডে অবস্থিত। আর বাকি যে 5টা বডি আছে অর্থাৎ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ট্রাস্টিশিপ কাউন্সিল অ্যান্ড সেক্রেটারিয়েট, এই 5টার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? 5টার হেডকোয়ার্টার অবস্থিত আমেরিকার নিউ ইয়র্কে। তাই এখান থেকে কিন্তু কোশ্চেন দেয় যে ICJ ইউনাইটেড নেশনের বডি হওয়া সত্ত্বেও এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত দ্য হেগ, নেদারল্যান্ড। এখান থেকে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল
কাউন্সিলটাকে একটু ডিসকাস করে দিচ্ছি, কারণ এখান থেকে অনেকবার কোশ্চেন দিয়েছে যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের টোটাল মেম্বার কটা। তো টোটাল মেম্বার হলো 15টা। 15টা মেম্বার দুটো ভাগে বিভক্ত, 5 এবং 10, এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই যে 10টা মেম্বার, এরা হলো অস্থায়ী মেম্বার, নন পার্মানেন্ট মেম্বার। এরা কিন্তু মাত্র 2 বছরের জন্য মেম্বারশিপ পায়, 2 বছর পর পর কিন্তু এই মেম্বারশিপ চেঞ্জ হয়। আর 5টা মেম্বার যারা আছে, এই 5টা মেম্বার হলো স্থায়ী মেম্বার, অর্থাৎ পার্মানেন্ট মেম্বার। এই পার্মানেন্ট মেম্বার কারা কারা? পার্মানেন্ট মেম্বার হলো ইউএসএ, অর্থাৎ আমেরিকা। পার্মানেন্ট মেম্বার সেকেন্ড হলো ইউকে, অর্থাৎ ব্রিটেন বা ইউকে মানে ব্রিটেন বা ব্রিটিশরা, অর্থাৎ ইউনাইটেড কিংডম। আর 3 নম্বর হলো ফ্রান্স, 4 নম্বর হলো রাশিয়া, অ্যান্ড 5 নম্বর হলো কে? চায়না। তো এই 5টা দেশ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের কিন্তু স্থায়ী মেম্বার, এবং স্থায়ী মেম্বার হওয়ার জন্য এদের একটা স্পেশাল পাওয়ার থাকে। সেটা কি? সেটা হলো ভেটো পাওয়ার। এই ভেটো পাওয়ার এই 5টা কান্ট্রি ছাড়া অন্য কোনো কান্ট্রির হাতে কিন্তু থাকে না। চলে আসো পরের কোশ্চেনে। আচ্ছা, এখানে বাকি যে অপশানগুলো আছে, সেই অপশানগুলো যদি একটুখানি তোমাদের রিলেট করিয়ে দিই, তো তায়েব আকরামের ব্যাপারে কিন্তু অলরেডি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে পড়িয়েছি তায়েব আকরামকে। তায়েব আকরাম হলেন এশিয়ান হকির যে বোর্ড আছে, সেই এশিয়ান হকি বোর্ড অফ ফেডারেশনের তিনি সিইও হলেন কে? সিইও হলেন তায়েব আকরাম। আর নাগোজি আঙ্কোজোকে বর্তমানে WTO এর যিনি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের, তিনি হলেন নাকোজি আঙ্কোজো। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে নাকোজি আঙ্কোজো থেকে, কোশ্চেনটা ঘুরিয়ে দেবে যে WTO এর প্রথম মহিলা সভাপতিকে? প্রথম মহিলা সভাপতি। তো WTO এর প্রথম মহিলা সভাপতি হলেন এই নাগোজি আঙ্কোজো। চলে আসো পরের কোশ্চেনে। পশ্চিমবঙ্গের প্রথম কোন ট্রান্সজেন্ডারকে লোক আদালতের বিচারক নিযুক্ত করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ ইনি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, ইনি ভারতের ফার্স্ট, ইন্ডিয়াস ফার্স্ট ট্রান্সজেন্ডার জাজ। তাহলে কোশ্চেন যদি দেয় যে ভারতের প্রথম তৃতীয় লিঙ্গের বা ভারতের প্রথম ট্রান্সজেন্ডার বিচারককে, ট্রান্সজেন্ডার জাজকে, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জয়িতা মণ্ডল মাহি, এবং ইনি হলেন পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম ট্রান্সজেন্ডার জাজ। তো পশ্চিমবঙ্গের কোন থাকার লোক আদালতে তিনি বিচারক হিসাবে নিযুক্ত হয়েছেন? তো পশ্চিমবঙ্গের তিনি ওয়েস্ট বেঙ্গলের ইসলামপুর নামক একটা জায়গা আছে, ওয়েস্ট বেঙ্গলের ইসলামপুর জায়গাটার নামও কিন্তু তোমাদের জানতে হবে। তো ইসলামপুরের লোক আদালতে তিনি বিচারক হিসাবে নিযুক্ত হয়েছেন, এবং ইনি কিন্তু ইন্ডিয়াস ফার্স্ট ট্রান্সজেন্ডার জাজ। চলে আসো পরের কোশ্চেন। সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে জিএসটি কে ভারতে লাগু করা হয়েছে? জিএসটির ফুল ফর্ম কি? কোশ্চেন দিয়েছে। জিএসটির ফুল ফর্ম হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা দিয়েছে, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটা ভুল করে, এই যে জিএসটি, এটা কি প্রকার ট্যাক্স? প্রত্যক্ষ কর না অপ্রত্যক্ষ কর? তো জিএসটি হলো একটা অপ্রত্যক্ষ কর, অর্থাৎ ইংলিশে একে কি বলা হয়? ইনডাইরেক্ট ট্যাক্স হলো জিএসটি। তো এই জিএসটির লাগু করা হয়েছে কততম সংশোধনীর মাধ্যমে? ভারতে জিএসটি লাগু করা হয়েছে 101তম সংশোধনীর মাধ্যমে। এখানে এই যে 100তম, 101তম, 102, 103, 104, এই 5টা অ্যামেন্ডমেন্টই কিন্তু ইম্পর্টেন্ট। 5টা অ্যামেন্ডমেন্টে কি কি করা হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে। যার মধ্যে 100তম সংশোধনীতে কি বলা হয়েছে? 100তম সংশোধনীতে বলা হয়েছে এক্সচেঞ্জ সাম টেরিটরিজ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। এখানে লিখে দিচ্ছি, তোমরা খাতায় অবশ্যই নোট ডাউন করে নাও যে এক্সচেঞ্জ সাম টেরিটরিজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড
BAN লিখলাম বাংলাদেশ। অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে কিছু টেরিটরিজ আছে, কিছু জায়গা আছে, সেটাকে এক্সচেঞ্জ করা হয়েছে। মানে ভারতের কিছু পার্ট ছিল বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের কিছু পার্ট ছিল ভারতের মধ্যে, সেইগুলোকে এক্সচেঞ্জ করে দেওয়া হয়েছে কততম সংশোধনীর মাধ্যমে? 100তম সংশোধনীর মাধ্যমে। তাহলে এখান থেকে 100 আর 101 এই দুটো হয়ে গেল। এবার এখান থেকে যেগুলো জানতে হবে সেটা হলো 102তম অ্যামেন্ডমেন্ট। এতে কি বলা হয়েছে? 103তম অ্যামেন্ডমেন্টে কি বলা হয়েছে? 104তম অ্যামেন্ডমেন্টে কি বলা হয়েছে? কারণ এই অ্যামেন্ডমেন্টগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে। তো 102তম অ্যামেন্ডমেন্টে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসের সংরক্ষণের কথা বলা হয়েছে। 103তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই কিন্তু EWS, তোমরা এখন এক্সাম দেওয়ার সময় বা ফর্ম ফিল আপ করার সময় দেখেছো যে EWSদের কিন্তু একটা আলাদা সংরক্ষণ দেওয়া হয়। তো কত পার্সেন্ট সংরক্ষণ দেওয়া হয়? 10% সংরক্ষণ। সেটা কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে লাগু করা হয়েছে? 103তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু লাগু করা হয়েছে। 104তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি লাগু করা হয়েছে? 104তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে লোকসভা এবং রাজ্যসভা, লোকসভা এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যাকে বলা হয় কি, যাকে আমরা শর্টে বলি বিধানসভা। তো এইগুলোতে যে এসসি এবং এসটিদের যে সিট, সেই এসসি এবং এসটিদের সিট 2030 সালে 25 জানুয়ারি পর্যন্ত কিন্তু এই সিটগুলো বরাদ্দ থাকবে, অর্থাৎ ভ্যালিড থাকবে। সেটা বলা হয়েছে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 104তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তাহলে এখান থেকে 5টা অ্যামেন্ডমেন্ট করে দিলাম। 100তম অ্যামেন্ডমেন্ট পড়ালাম, 101তম অ্যামেন্ডমেন্ট কোশ্চেনে ছিল, 102, 103, 104, এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কোশ্চেন পাবে। চলে আসো পরের কোশ্চেন। বৈজ্ঞানিক সিভি রামান আবিষ্কার করেন কি? তো সিভি রামান রামান এফেক্ট আবিষ্কার করেছিলেন, এবং এই রামান এফেক্ট আবিষ্কার করার জন্য 1930 সালে সিভি রামান নোবেল পুরস্কার পান, নোবেল প্রাইজ পান। তিনি নোবেল প্রাইজ কিসের জন্য পেয়েছিলেন? নোবেল প্রাইজ পেয়েছিলেন ফিজিক্সের জন্য। তো ইনি হলেন প্রথম ভারতীয় যিনি ফিজিক্সের ওপর নোবেল পেয়েছেন। আর যদি কোশ্চেন দেয় যে প্রথম ভারতীয় হিসাবে নোবেল বিজয়ী কে, প্রথম ভারতীয় নোবেল বিজয়ী, তো আশা করি প্রত্যেকেই জানো প্রথম ভারতীয় নোবেল বিজয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, RN টেগর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কোন গ্রন্থের জন্য? তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কিন্তু সাহিত্যে নোবেল পেয়েছেন। কোন ডিপার্টমেন্টে পেয়েছেন? সাহিত্য, অর্থাৎ লিটারেচারে তিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন, এবং ইনি হলেন প্রথম ভারতীয়, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন। এবার যদি কোশ্চেন ঘুরিয়ে দেয় যে ফিজিক্সে সর্বপ্রথম কোন ভারতীয় নোবেল প্রাইজ পেয়েছেন, তখন অ্যান্সার হবে সিভি রামন। কত সালে পেয়েছিলেন? 1930 সালে কিন্তু তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। চলে আসো পরের কোশ্চেন। কে ঘোষণা করেন কর অথবা মর? কর অথবা মরকে বলা হয় ইংলিশে ডু অর ডাই। তাই তোমাদের কোশ্চেনে থাকতে পারে ডু অর ডাই। এই উক্তিটা সর্বপ্রথম কে করেছিলেন মহাত্মা গান্ধী। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ইনি 1942 সালে, কোশ্চেন দেয় যে এই গান্ধীজি ডু অর ডাই এই স্লোগানটি কোন আন্দোলনের সময় দিয়েছিলেন? তো ইনি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, এই ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি ডু অর ডাই এই যে স্লোগানটা, সেই স্লোগানটা তিনি দিয়েছিলেন। মহাত্মা গান্ধী থেকে আরেকটা ফ্যাক্ট তোমরা এখান থেকে রিলেট করো। মহাত্মা গান্ধীর একটা বই, যেটা বহুবার তোমাদের এক্সামে দিয়েছে। বইটার নাম কি? নাম হলো মাই এক্সপেরিমেন্ট অফ ট্রুথ। এই বইটা কে লিখেছেন মহাত্মা গান্ধী। চলে আসো পরের কোশ্চেন। প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে? তো প্রথম বিদ্যুৎ চালিত যে রেলগাড়ি সেটা চলে বোম্বের ভিটি থেকে কুরলার মধ্যে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো প্রথম বিদ্যুৎ চালিত যে রেলটা এই বোম্বে ভিটি থেকে কুরলার মধ্যে চলেছিল, এটা কত সালে চলেছিল? কোশ্চেন দিতে পারে। তো এটা চলেছিল 1925 সালে।
তো এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে যে ভারতের প্রথম রেল সেটা কবে চলেছিল। তো ভারতের প্রথম রেল চলে, এক্সাক্ট ডেট কিন্তু মাথায় রাখবে, 16 এপ্রিল 1853 সালে ভারতের প্রথম ট্রেন চলেছিল, ভারতের প্রথম রেল চলেছিল। কোথা থেকে কোথায় চলেছিল কোশ্চেন দিতে পারে। তো এটা চলেছিল বরিবান্দার এক্সাক্ট জায়গা জানতে হবে, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানে বোম্বে থেকে থানে পর্যন্ত। তো এক্সাক্ট জায়গা হলো বরিবান্দার কোথার মধ্যে পড়ে, বরিবান্দার পড়ে বোম্বে। তো বরিবান্দার টু থানে, বরিবান্দার থেকে থানের মধ্যে ভারতের প্রথম রেল 16 এপ্রিল 1853 সালে কিন্তু চলেছিল। ডিস্ট্যান্স কত ডিস্ট্যান্স ছিল, মানে কত ডিস্ট্যান্সের মধ্যে চলেছিল, এটা চলেছিল মাত্র 34 কিলোমিটার ডিস্ট্যান্স। তো ডিস্ট্যান্সটাও কিন্তু একটা এক্সামে দিয়েছিল, এখানে বলে দিলাম। তো ডিস্ট্যান্সটাও কিন্তু তোমরা এখান থেকে মাথায় রাখবে। এখানে যেহেতু বোম্বে কুরলার মধ্যে প্রসঙ্গ এসে, এখান থেকে আরেকটা ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো যে ডেকান কুইন, তোমরা নাম শুনে থাকবে যে ডেকান কুইন নামক একটা ট্রেন চলে। এই ডেকান কুইন ট্রেনের কিছু বৈশিষ্ট্য আছে। তো এখানে যদি তোমাদের কোশ্চেন দেয় ভারতের প্রথম কোন ট্রেনে মহিলা কামরা, আমরা দেখেছি এখন লোকাল ট্রেনে, প্রতিটা লোকাল ট্রেনে হোক বা প্রতিটা ট্রেনে হোক তোমাদের কিন্তু মহিলা কামরা একটা কিন্তু রিজার্ভেশন দেওয়া হয়, আলাদা করে দুটো মহিলা কামরা যুক্ত করা থাকে এই লোকাল ট্রেনে হোক বা ওই যে মেমু ট্রেন যেগুলো চলে মেমু ট্রেনে হোক। তো সেই ট্রেনগুলোতে কিন্তু মহিলা কামরা দেওয়া থাকে। তো ভারতের প্রথম কোন ট্রেনে মহিলা কামরা ছিল। তো ফার্স্ট ট্রেন তার নাম কি, তার নাম হলো ডেকান কুইন। এই ডেকান কুইনে প্রথম ওম্যান্স অনলি কার এটা কিন্তু যুক্ত করা হয়েছিল। তো ভারতের প্রথম কোন ট্রেনে, ডেকান কুইন ট্রেনে কিন্তু এই ওম্যান্স অনলি কার যুক্ত করা ছিল। এখান থেকে কোশ্চেন দেবে ভারতের প্রথম সুপার ফাস্ট ট্রেন কোনটা ছিল। তো ভারতের সুপার ফাস্ট ট্রেন ছিল কোনটা, সুপার ফাস্ট ট্রেন ছিল এই ডেকান কুইন ট্রেন। এই ডেকান কুইন ট্রেনে ভারতের সর্বপ্রথম ট্রেন যে ট্রেনে ডাইনিং ব্যবস্থার ফিচার কিন্তু দেওয়া ছিল। তো ফার্স্ট ট্রেন টু ফিচার এ ডাইনিং কার। আচ্ছা আমি এখানে বাংলাতে কিন্তু বলে দিচ্ছি মানেগুলো, সেগুলো কিন্তু তোমরা যদি বাংলাতে নোট ডাউন করতে চাও তো বাংলা যেটা বলে দিচ্ছি সেইভাবে কিন্তু নোট ডাউন করে নেবে। ভারতের প্রথম ট্রেন যেটাতে ডাইনিং ব্যবস্থা ছিল যে ট্রেনে, সেটা কোন ট্রেন, সেটা হলো ডেকান কুইন। তাহলে এই ডেকান কুইন ট্রেনটা সর্বপ্রথম কবে চলেছিল। তো ডেকান কুইন ট্রেনটা সর্বপ্রথম চলেছিল 1930 সালে। তো এখান থেকে যে কোশ্চেনটা দেয়, যেটার জন্য আমি ডেকান কুইনের কথাটা এনেছি, সেটা হলো এইটার জন্য যে ভারতের প্রথম কোন ট্রেনে ওম্যান্স অনলি কার ছিল, ওম্যান্স অনলি যে বগি সেটা রাখা হয়েছিল, সেটা ছিল ডেকান কুইন ট্রেনে। চলে আসো পরের কোশ্চেন। 2022-এ যে অন্ধ টি-20 ক্রিকেট বিশ্বকাপ হয়েছে, সেই অন্ধ টি-20 ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে ভারত জিতেছিল। তো ভারত কাকে হারিয়ে জিতেছিল সেই কোশ্চেনটা এখানে কিন্তু জানতে চেয়েছে। তো ভারত হারিয়েছিল কাকে, ভারত হারিয়েছিল বাংলাদেশকে হারিয়ে 2022-এ টি-20 ব্লাইন্ড যে বিশ্বকাপ, সেই টি-20 ব্লাইন্ড বিশ্বকাপে ভারত কিন্তু জয়লাভ করেছে। এবং এই নিয়ে এই অন্ধ টি-20 বিশ্বকাপে ভারত 3 টাইমস কিন্তু জয়লাভ করে আসছে। চলে আসো পরের কোশ্চেন। ভারতীয় মহিলা ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেন কে। তো ভারতের মহিলা ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেন হলেন হরমনপ্রীত কৌর। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে তোমাদের দুটো ফ্যাক্ট রিলেট করিয়ে দিই, যেহেতু ক্রিকেটের প্রসঙ্গ এসছে। এখানে যদি কোশ্চেন দেয় যে ভারতের মহিলা ক্রিকেট টিমের বর্তমান, মানে ওমেন্স ক্রিকেট টিমের বর্তমান কোচ কে। তো বর্তমান কোচ হলেন আমল মজুমদার। আর ভারতের মেন্স ক্রিকেট টিমের কোচকে, ভারতের মেন্স ক্রিকেট টিমের কোচ যদি তোমরা খেলা দেখে থাকো প্রত্যেকেই চেনো, রাহুল দ্রাবিড় হলেন ভারতের
ছেলেদের যে ক্রিকেট টিম, সেই ছেলেদের ক্রিকেট টিমের বর্তমান কোচ। চলে আসো পরের কোশ্চেন, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যদি কেপি কনস্টেবলের এক্সামটা দিয়ে থাকো, যে কেপি কনস্টেবলের প্রিলিমস এক্সাম গত বছর হলো অর্থাৎ 2023-এ, সেই এক্সামেও কিন্তু এখান থেকে কোশ্চেন দিয়েছিল। তো সুভাষচন্দ্র বসু কত সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছিলেন? তো তিনি নিযুক্ত হয়েছিলেন 1938 সালে। 1938 সালে কোথা থেকে তিনি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছিলেন? তিনি নিযুক্ত হয়েছিলেন হরিপুরা। কোথায় বললাম? হরিপুরা। এবং সুভাষচন্দ্র বসু এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দুবার প্রেসিডেন্ট হয়েছিলেন। তো হরিপুরাতে তিনি হয়েছিলেন প্রথম প্রেসিডেন্ট। আর এর ঠিক পরের বছর 1939 সালে ত্রিপুরীতে, ত্রিপুরী থেকে একটা কনফিউজিং ক্রিয়েট হয় ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মধ্যে। ত্রিপুরী কিন্তু বর্তমান ত্রিপুরা রাজ্য নয়, ত্রিপুরী একটা জায়গার নাম। সেটা কোথায় অবস্থিত? সেটা মধ্যপ্রদেশে অবস্থিত। তো 1939 সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের শেষ তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, লাস্ট সভাপতি হয়েছিলেন কংগ্রেসের। সেটা কোথায়? সেটা হয়েছিলেন ত্রিপুরীতে 1939 সালে। এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা দেয় সেটা হলো গান্ধীজির ওপরে। গান্ধীজি কংগ্রেসের কোন অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন? তো মাথায় রাখবে, গান্ধীজি মাত্র একবারই কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন। কত সালে? 1924 সালে। 1924 সালে কোথায়? 1924 সালে বেলগাঁও। অনেক সময় বেলগাঁও থাকে বা বেলগাঁওর পরিবর্তে থাকে কি বেলগ্রাম। তো যাই থাকুক না কেন সেটাই কিন্তু অ্যান্সার হবে। বেলগাঁও বা বেলগ্রাম থেকে তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন। এবং গান্ধীজি মাত্র একবার কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। আর সুভাষচন্দ্র বসু দুবার হয়েছিলেন। প্রথম হয়েছিলেন কোথায়? প্রথম হয়েছিলেন হরিপুরাতে, আর শেষ হয়েছিলেন ত্রিপুরীতে। চলে আসো পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের তোমাদের লাস্ট কোশ্চেন। বিসিসিআই এর নতুন চেয়ারম্যান কে? বিসিসিআই এর ফুল ফর্ম কি? বিসিসিআই এর ফুল ফর্ম হলো বোর্ড অফ আশা করি প্রত্যেকে জানো, আমি এখানে মুখে বলে দিচ্ছি, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এটা হলো বিসিসিআই এর ফুল ফর্ম। বিসিসিআই এর ফরমেশন কবে হয়? এর এস্টাবলিশ হয় 1928 সালে। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার মুম্বাইতে যে ওয়াংখেড়ে স্টেডিয়াম আছে, সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিসিসিআই এর হেডকোয়ার্টার অবস্থিত। বিসিসিআই এর নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন রজার বিনি। আগে ছিলেন সৌরভ গাঙ্গুলি। তারপরে নতুন যিনি চেয়ারম্যান হয়েছেন তার নাম হলো রজার বিনি। তো অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। এখান থেকে কোশ্চেন দেবে যে বিসিসিআই এর নতুন সেক্রেটারি পদে কে নিযুক্ত আছেন? তো নিযুক্ত আছেন অমিত শাহের ছেলে জয় সাহা, কিন্তু বিসিসিআই এর সেক্রেটারি পদে নিযুক্ত আসেন। তো আশা করি আজকে ক্লাসে যে 25টা কোশ্চেন পড়ানো হলো প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। ক্লাস ভালো লাগলে অবভিয়াসলি কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে বা সামনে কেপিএসআই সার্জেন্টের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো এইভাবে কিন্তু তোমাদের কেপিএসআই এর এক্সাম আসা পর্যন্ত, আগের দিন পর্যন্ত কিন্তু তোমাদের জিকেজিএস এর সাজেশন টাইপের ক্লাস চলতে থাকবে। ধরতে পারো প্রায় 10 থেকে 12টা বা 15টা ক্লাস কিন্তু আমরা কমপ্লিট করিয়ে দেবো জিকেজিএস এর ওপর থেকে, যার মধ্যে থেকে তোমরা প্রায় 40 থেকে 50% বা 60% কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তো আশা করি আজকে ক্লাস ভালো লেগেছে। আজকে ক্লাস যদি ভালো লেগে থাকে ক্লাসটাকে আবারও বলছি লাইক করো, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে, পরবর্তী আরেকটা সেশন নিয়ে। থ্যাংক ইউ।